কখনো কি ভেবে দেখেছেন একটা দেশের অর্থনীতির ভেতরেই আরেকটা শক্তিশালী স্বয়ংসম্পূর্ণ অর্থনীতি থাকতে পারে অনেকটা এক অর্থনীতির ভেতর আরেক অর্থনীতি। আজ আমরা ঠিক এই ব্যাপারটাই খুলে দেখব, ব্যবচ্ছেদ করব স্বয়ংসম্পূর্ণতার জন্য তৈরি করা একটা ইসলামিক মডেলের। তো প্রশ্নটা কিন্তু বেশ সোজা সাপটা। কিভাবে একটা দেশের ভেতরেই একটা পুরো প্যারালেল বা সমান্তরাল অর্থনীতি গড়ে তোলা সম্ভব? স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন, ২৫০ মিলিয়ন মার্কিন ডলার। এটা কি জানেন? এটা হলো বাংলাদেশে জামায়াতে ইসলামী নিয়ন্ত্রিত একটা বিশাল প্রতিষ্ঠান নেটওয়ার্কের আনুমানিক বার্ষিক নিট মুনাফা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ২৫০ মিলিয়ন ডলার। আর ব্যাপারটা এখানেই কিন্তু আরও ইন্টারেস্টিং হয়ে উঠছে। এই যে প্যারালাল ইকোনমি, এটা শুধু টিকেই নেই, বরং দেশের মূল অর্থনীতির চেয়েও দ্রুত গতিতে বাড়ছে। মানে জাতীয় অর্থনীতির গ্রোথ যেখানে প্রায় ৬%, সেখানে এর গ্রোথ ৯%। এর মানে কি দাঁড়ায়? সোজা কথায়, এটা সময়ের সাথে সাথে আরও বেশি প্রভাবশালী হয়ে উঠছে। কিন্তু প্রশ্ন হলো, এই অসাধারণ গ্রোথটা আসছে কোথা থেকে? এর উত্তরটা লুকিয়ে আছে এর একদম গোড়ায়, মানে এর মূল আদর্শের ভেতরে। চলুন সেই আইডিওলজিক্যাল ব্লুপ্রিন্ট বা আদর্শিক নীলনকশাটা একটু ঘেঁটে দেখা যাক। তো সবকিছুর মূলে আছেন সৈয়দ আবুল আলা মাউদুদি, আর তার একটা বিপ্লবী ধারণা। তার কথাটা ছিল, মানুষের অর্থনৈতিক সমস্যা আসলে সম্পদের অভাবের জন্য হয় না, হয় নৈতিক আর সিস্টেমিক ফেলিওরের কারণে। তার মতে আধুনিক অর্থনীতিটা অনেকটা আত্মা ছাড়া একটা শরীরের মতো। এই দর্শনের চোখে সবচেয়ে বড় সমস্যা বা শত্রু হল সুদ, ইসলামিক পরিভাষায় যাকে বলা হয় রিবা। তাদের মতে এটাই সেই মূল যন্ত্র যা সম্পদকে কয়েকজনের হাতে কেন্দ্রীভূত করে ফেলে, মানে ধনীকে আরও ধনী আর গরিবকে আরও গরিব বানায়। আর ঠিক এই কারণেই এই সিস্টেমে সুদ কঠোরভাবে নিষিদ্ধ। তাহলে সুদ যদি সমস্যা হয়, সমাধানটা কি? সমাধান হিসাবে আসছে জাকাত। দেখুন, জাকাত কিন্তু শুধু একটা সাধারণ দান নয়, এটাকে বলা হচ্ছে সম্পদের একটা বাধ্যতামূলক সার্কুলেশন বা সঞ্চালন। মানে প্রতি বছর মোট সম্পদের ওপর ২.৫% হারে জাকাত এটা নিশ্চিত করে যে টাকা পয়সা শুধু অলসভাবে পড়ে থাকবে না, বরং সেটা সমাজে আবার ফিরে আসবে, যা দিয়ে একটা মজবুত সামাজিক সুরক্ষা বলয় তৈরি হয়। আচ্ছা, এই তো গেল তত্ত্বের কথা, কিন্তু বাস্তবে এই আদর্শটা কিভাবে একটা পাওয়ারফুল ইকোনমিক ইঞ্জিনে পরিণত হলো? এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। তাদের বিনিয়োগের বৈচিত্র্যটা একবার দেখুন। সবচেয়ে বড় অংশটা, মানে প্রায় ২৭% হল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা আর্থিক প্রতিষ্ঠান। আর এটাই কিন্তু তাদের পুরো অর্থনৈতিক ইঞ্জিনের মূল চালিকা শক্তি। এবার এই টেবিলে চোখ রাখা যাক, কারণ এখানেই তাদের সাফল্যের আসল রহস্যটা লুকিয়ে আছে। পুরো ব্যাপারটা একটা চক্রের মতো কাজ করে। ভাবুন তো, ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠানগুলো মুনাফা করছে। সেই মুনাফার একটা অংশ চলে যাচ্ছে এনজিও আর ট্রাস্টগুলোতে। এই এনজিওগুলো তখন তৃণমূল পর্যায়ে সামাজিক কাজ করে, মানুষের আস্থা আর আনুগত্য অর্জন করছে। আর এই আনুগত্যই দিন শেষে আবার সেই ব্যাংকগুলোর জন্য নতুন গ্রাহক তৈরি করছে। কি দারুণ একটা সেলফ সাস্টেইনিং বা স্বয়ংসম্পূর্ণ সিস্টেম, তাই না? তো এটা তো গেল তাদের নিজেদের সিস্টেমের কথা। এখন চলুন দেখি এই প্যারালাল মডেলটাকে তারা কিভাবে একটা জাতীয় নীল নকশা বা ন্যাশনাল ব্লুপ্রিন্টে রূপ দেওয়ার স্বপ্ন দেখছে। আর তাদের লক্ষ্যটা কিন্তু বেশ বড়। তাদের পলিসি সামিট ২০২৬ থেকে যে ভিশনটা উঠে এসছে, সেটা শুধু নিজেদের জন্য না, বরং পুরো দেশের জন্যই একটা নতুন অর্থনৈতিক মডেলের কথা বলছে। তাদের মূল লক্ষ্য হল বাংলাদেশকে একটা শ্রমনির্ভর দেশ থেকে একটা নলেজ বেসড ইকোনমি বা জ্ঞানভিত্তিক অর্থনীতিতে পরিণত করা। মানে এমন একটা অর্থনীতি যেখানে সবচেয়ে বড় সম্পদ হবে মেধা, শ্রম নয়। আর এই বিশাল পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে তরুণদের। আদের ফোকাসটা চাকরি খোঁজা প্রজন্ম তৈরি করা নয়, বরং উদ্যোক্তা তৈরি করা। পরিকল্পনাটা একবার ভাবুন, ১ কোটি তরুণকে চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিতে ট্রেনিং দেওয়া হবে। প্রত্যেকটা উপজেলায় ওয়ার্ক হাব তৈরি করা হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, নতুন উদ্যোক্তাদের সুদমুক্ত স্টার্টআপ লোন দেওয়া হবে, যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। এই নীতিগুলো কিন্তু শুধু কাগজের তত্ত্বের সীমাবদ্ধ নেই। চলুন বাস্তবে এগুলো কিভাবে কাজ করে তার কিছু উদাহরণ দেখা যাক। যেমন ধরুন পাকিস্তানের এই মডেলটা। এখানে প্রস্তাব করা হয়েছে যে ইসলামিক ব্যাংকগুলো তাদের লাভের ওপর যে জাকাত দেয়, সেই টাকাটা সরাসরি ইসলামিক মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোতে পাঠাবে। আর সেই প্রতিষ্ঠানগুলো তখন ছোট আর মাঝারি উদ্যোক্তাদের, মানে এসএমইদেরকে অর্থায়ন করবে। ফলে জাকাতের টাকাটা সরাসরি দেশের অর্থনীতিতে কর্মসংস্থান তৈরিতে কাজে লাগছে।
আর এই পুরো ধারণাটা কিন্তু ইসলামিক চিন্তার আরও গভীর একটা নীতির সাথে জড়িত, আর সেটা হল খলিফা বা তত্ত্বাবধায়কের ধারণা। মানে এই পৃথিবীতে মানুষ হল সৃষ্টিকর্তার প্রতিনিধি, যার উপর এই পৃথিবী আর এর সমস্ত সম্পদের যত্ন নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। তো এই যে তত্ত্বাবধায়ক হওয়ার ধারণা, এটা কিন্তু আমাদের আজকের যে লিনিয়ার ইকোনমি, মানে জিনিস বানাও, ব্যবহার করো আর ফেলে দাও, এই মডেলের ঠিক উল্টো। এর বদলে এই দর্শনটা আমাদের একটা সার্কুলার ইকোনমি বা চক্রাকার অর্থনীতির দিকে নিয়ে যায়, যেখানে কোনো কিছুই আসলে ওয়েস্ট বা বর্জ্য নয়, সবকিছুই আবার সিস্টেমে ফিরে আসে, রিইউজ হয়, রিসাইকেল হয়। এবং মজার ব্যাপার হলো, এই ধারণাটা শুধু তাত্ত্বিক না, জামায়াতে নিজেদের প্ল্যাটফর্মেই একটা 3-0 ভিশনের কথা বলা আছে। কি এই 3-0? 0 এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, 0 ওয়েস্ট আর 0 ফ্লাড রিস্ক। এটা কিন্তু সরাসরি সেই সার্কুলার আর সাস্টেনেবল ইকোনমিরই প্রতিফলন। তাহলে আমরা দেখলাম যে এই মডেলটা তাদের নিজেদের পরিমণ্ডলে বেশ সফল, কিন্তু আসল প্রশ্নটা হলো, একটা সফল অভ্যন্তরীণ মডেলকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জগুলো আসলে কি কি? দেখুন, একটা মডেলকে বড় পরিসরে বাস্তবায়ন করা কিন্তু সহজ কাজ না। একাডেমিক আলোচনায় বেশ কিছু কাঠামোগত বাধার কথা উঠে আসে। যেমন, একদিকে আছে স্কিলস মিসম্যাচ, মানে প্রথাগত শিক্ষা থেকে আসা গ্র্যাজুয়েটদের হয়তো এই নতুন টেক ইকোনমির জন্য আবার নতুন করে ট্রেনিং দরকার হবে। আরেকটা বড় ঝুঁকি হল হালাইজেশনের, মানে সুদভিত্তিক ফান্ডকে ধর্মীয় লেবাস পরিয়ে সিস্টেমে ঢুকিয়ে দেওয়ার আশঙ্কা। আর সবশেষে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হল স্কেলের সমস্যা। একটা নৈতিক ভিশনকে ভিত্তি করে কিছু প্রতিষ্ঠান চালানো এক জিনিস, আর সেই ভিশন দিয়ে একটা আধুনিক দেশের জটিল আর্থিক আর মুদ্রানীতি ম্যানেজ করা কিন্তু সম্পূর্ণ আরেক জিনিস। আর এটাই আমাদের আজকের আলোচনার শেষে একটা বড়সড় প্রশ্ন রেখে যায়। একটা শক্তিশালী নৈতিক দর্শন থেকে কি প্রাতিষ্ঠানিক দক্ষতার জন্ম হতে পারে? এই মডেলটা কি একটা পুরো দেশের জন্য বড় পরিসরে কাজ করতে সক্ষম? এই প্রশ্নগুলোর উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে এই ধরনের ধর্মভিত্তিক অর্থনৈতিক সিস্টেমগুলোর ভবিষ্যৎ।